নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে সংস্কারের নামে চলছে টালবাহানা। আর কিছু রাস্তা দেখলে মনে হয় এগুলো পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। এসব সড়কে চলাচল করা কিংবা স্থানীয় মানুষের ভোগান্তির যেন সীমা নেই। সানি আহমেদের রিপোর্ট। দেখছেন রাস্তার বেহাল দশায় অসুস্থ রোগীকে কিভাবে নেওয়া হচ্ছে। রাজধানীর বাড্ডার আদর্শ নগরের রাস্তার নির্মাণ কাজে তৈরি হয়েছে জনগণের তীব্র ভোগান্তি। যদিও উন্নয়নের সাময়িক অসুবিধা হতেই পারে, কিন্তু কাজ করার বেখেয়ালিপনায় দুর্ভোগে সাধারণ মানুষ। এটা কাইটে রাখছে, মানুষের দুর্ভোগ অনেক, পানিতে তলাই থাকে, তারপর পানির জায়গা থেকে কিছু গাড়িগুলো চলতে পারে না। অসুবিধা, চলাফেরার অসুবিধা হইতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, আমার দোকান বন্ধ। অনেকদিন ধরে কাইটা এরকম ভাবে রাখছে, পুরা রাস্তাটি বন্ধ। এনদিয়া রামপুরা তোমার বাইরান যায়, এনদিয়া 300 ফিট হইয়া বাইরান যায়। গিয়েছিলাম মিরপুর 11 কালশির পলাশনগরে ছাপড়া মসজিদের পেছনের গলিতে। কি পরিমাণ দুর্বিষহ জীবন এ এলাকার মানুষকে পোহাতে হচ্ছে তা সরজমিনে না দেখলে বোঝানো সম্ভব নয়। দুর্গন্ধ ময়লা পানি, যেখানে নানা রোগের জীবাণুর সঙ্গে বসবাস এ এলাকার মানুষদের। ময়লা এই জায়গাটা কোনো পরিষ্কার করে না, এই জায়গায় কেউ আসে না। এই রাস্তার দেহারও কেউ নাই, করও কেউ নাই। এদিকের মানুষ খুব কষ্ট পাচ্ছে, এই পর্যন্ত পরিবেশ মানে এমন ভাবে দূষিত হয়েছে যে পানি বৃষ্টি আসলে পুরো রাস্তাঘাট ভরে যায়। আমরা উদ্যোগে বলছি যদি আপনারা কিছু করেন আমরা কিছু হেল্প করবো, টাকা দিব, সমস্যা নেই। যদি দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরখান মাজার রোডের রাস্তাটি উন্নয়নের কাজ চলছে অনেক ধীর গতিতে, যে কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। কাটার পুরে আছে দুর্ভোগ, ব্যবসা বাণিজ্য, মানুষের দুর্ভোগে জর্জরিত অবস্থা। কেন্দ্রীয় মাজার আছে, মাজার চৌরাস্তা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে, মার্কেট আছে, স্কুল কলেজ আছে, মানুষের যাতায়াতে খুবই সমস্যা। অনেক অসুবিধা, চলাফেরা অনেক, একটা জিনিসপত্র নিয়ে যান যায় না। ঢাকা শহরের নানা এলাকায় সড়ক কিংবা রাস্তা যেগুলোতেই সংস্কারে হাত দেওয়া হয়েছে তার বেশিরভাগেই নেই কাজের গতি। আর যেসব রাস্তা ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত মনে করে, সেগুলোতেও মানুষ বসবাস করছে অনেকটা ভিন গ্রহের প্রাণীর মতো। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 150 জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকা বিভাগে, তবে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্রামাঞ্চলে। আর বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরাই। এবার ডেঙ্গুর সাথে আতঙ্ক ছড়িয়েছে চিকুনগুনিয়াও। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে 1000-এরও বেশি চিকিৎসা নিচ্ছেন। দেশে প্রতিদিনই মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। প্রতিদিন আক্রান্ত হয়ে পার করছেন শতকের ঘর, কোনো দিন 500 জনের বেশি। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন 586 জন। রাজধানীর হাসপাতালগুলোতে আক্রান্ত হয়ে এখনো ভর্তি আছে প্রায় 1000-এর কাছাকাছি। জ্বরের সাথে শরীরে ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে আসছেন তারা। আমার জ্বর হচ্ছে আজকে 5 দিন। বৃহস্পতিবারে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। আমার ওয়াইফকে প্রথম জ্বর আসছে 18 তারিখে। 18 জ্বর আসার পরে ও সুস্থ হয়ে গেছে। পরে আমার বাড়ি নারায়ণগঞ্জ আমার খানপুর হসপিটালে দেখাইলাম। আবার ওখানে পরে যে সুস্থ ট্রিটমেন্ট দিয়ে দিছে, অ্যান্টিবায়োটিকও খাইছে। পরে আবার 28 তারিখে ওরা আবার জ্বর আসলো। জ্বর আসছে পরে শুধু খালি বমি করছি, আর কিছু না। তবে এবার ডেঙ্গুর সাথে আতঙ্ক ছড়িয়েছে চিকুনগুনিয়া। দীর্ঘ সময় আক্রান্ত থেকে অনেকে আসছেন চিকিৎসা নিতে। আবার মনে করেন হাত পা ভাঙ্গা নেয়, হাঁটতেই পারি না, মাথাটা ঘুরায়, শরীর হাত কাঁপে, নিঃশক্তি। প্রথম জ্বর আসছে, কতদিন জ্বর আসছে, জ্বর আসার পরে এসে জ্বর গেছে গা, এখন পাও আর লাড়তে পারি না, হাত পা ব্যথা, অনেক ব্যথা। চিকুনগুনিয়াতে প্রাণহানির সংখ্যা কম থাকলেও ডেঙ্গুতে এবার প্রাণ হারিয়েছেন প্রায় 150 জন। তাই জ্বরের মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জাতিসংঘের অধিবেশনের সময় আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য ঘিরে নতুন বিতর্ক রাজনৈতিক অঙ্গনে। মন্তব্যের ব্যাখ্যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এটি নিছকই তাত্ত্বিক কথা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য ছিল কৌশলগত।
এবছর জাতিসংঘের অধিবেশনের সময় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনে এমন ঘোষণাই আবারও আলোচনায় এনে দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। তবে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এটি নিছক তাত্ত্বিক কথা, যার বাস্তব কোনো সম্ভাবনা নেই। তার মতে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো ভিত্তি নেই। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। এদিকে সাধারণ জনগণের দাবি, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হতে পারে এমন ইঙ্গিত দেশের মানুষ শুনতেও চায় না। না না না, এগুলো তো মেনে নেওয়া যাবে না। গত 17 বছর যেহেতু আমরা এগুলো সহ্য করেছি। অবশ্যই এটা তো অবশ্যই কষ্ট পাইছি। ওদেরকে ভালোভাবে শিক্ষা না দিলে তো ওরা আবার ঘুরে ঘুরে এরকমই করবে। আওয়ামী লীগ নিয়ে কোনো সমস্যা না, সমস্যা হলো শেখ হাসিনা এবং তার সঙ্গে যারা ছিল, বিশেষ করে হত্যাতে যারা অন্যায় করছে তারা মাঠে না থেকে যারা ভালো দিক তুলে ধরেছে বাংলাদেশের জন্য, ওই ধরনের আওয়ামী লীগ যাতে আসে, মানে নির্বাচনে যাতে আওয়ামী লীগও যুক্ত থাকে, এটাই আমরা প্রত্যাশা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়িয়ে এমন বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল কূটনৈতিক চাপ সামাল দেওয়া। বিচারিক কার্যক্রম প্লাস সংস্কার প্রক্রিয়া, এগুলো দৃশ্যমান অগ্রগতি একটা বিষয় আছে তো, তাই না? সুতরাং আমার মনে হয় না যে এটা উনি বলেছেন সিম্পলি একটা আন্তর্জাতিক ভাবে যেন বাংলাদেশের মানবাধিকার নিয়ে কোনো রকম বাড়তি কোনো কথা না আসে। তারা মনে করেন প্রধান উপদেষ্টার বক্তব্য বাস্তব রাজনৈতিক সম্ভাবনা নয়, বরং বৈশ্বিক সমীকরণে একটি কৌশল। উনি একটা মাঝামাঝি কথা বলেছেন যে এর মধ্যে দিয়ে তিনি কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো স্পষ্ট অবস্থান তো বলেন নাই। তিনি বলেছেন যে কোনো সময়। এখন যে কোনো সময় কখন থেকে শুরু হবে সেটা তো একটা প্রশ্ন। সে যে কোনো সময়টা বলতে কি বোঝায়? এটা কি এখন, নাকি নির্বাচনের আগে, না নির্বাচনের পরে? কিন্তু জাতীয় ঐক্যের প্রশ্নে হয়তো প্রশ্নবিদ্ধই হয়ে থাকলো আওয়ামী লীগের ভবিষ্যৎ। সরাসরি কথাটা বললে। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জামায়াত পিয়ার নিয়ে যেসব ইসলামী দলকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে, তাদের মধ্যে একটি দল অতীতে আওয়ামী লীগের দোসর ছিল। এখন তারা জামায়াতের দোসর হিসেবে কিভাবে আন্দোলন করছে জনগণ জানতে চায়। প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির এই নীতি নির্ধারক এসব কথা বলে জানান, দেশে 56% মানুষ যখন পিয়ার বোঝে না, সেখানে পিয়ার এর দাবি বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছু না। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, যখন সংস্কার বিষয়ে বৈধ প্রক্রিয়ার কথা বলা হয়, তখন একটি দল জনগণের অভিপ্রায় এর কথা বলেন। সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে নজিরটা আগামী 2 বছর পরে, 5 বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থই চূড়ান্ত। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সমাধিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। অভিযোগ করে জানান, নির্বাচনের আগে একটি দলের নেতাকর্মীদের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। জনগণের ইচ্ছায়
যারা 16 বছর আপোষহীন লড়াই করেছে তারা জনগণ জানে। তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে, ভ্রান্ত তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। পিয়ারের কথা বলে যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, তাদেরকে দেশের স্বার্থে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। শীঘ্রই উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে 5 ব্যাংক একীভূতকরণের প্রস্তাব। আর উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জারি হবে প্রজ্ঞাপন। তবে 20,000 কোটি টাকায় আমানতকারীদের চাপ সামাল দেয়া যাবে কিনা সেই শঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। আর এজন্য উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক, যদিও বাংলাদেশ ব্যাংক এজন্য একটি স্কিম চূড়ান্ত করেছে। সাইদ আরমানের রিপোর্ট। এক করা হবে মার্জারের বিবেচনায় থাকা 5 ব্যাংকের সম্পদ, দায় ও জনবল। এরপর তা অধিগ্রহণ করবে প্রস্তাবিত ইউনাইটেড ইসলামী ব্যাংক। তার আগে অবশ্য ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি সরকারি ব্যাংকের অনুমোদন দেওয়া হবে। মার্জারের বিবেচনায় থাকা কোন ব্যাংকে কারা প্রশাসক হিসেবে যোগ দেবেন তা অনেকটাই চূড়ান্ত, যদিও তার আদেশে এখনো সই করেননি গভর্নর। প্রশাসকরা যোগ দিলে আর সরকারের প্রতিশ্রুতির 20,000 কোটি টাকা যোগান দেওয়া শুরু হলে আমানতকারীরা হুমড়ি খেয়ে পড়বেন বলে শঙ্কার কথা বলা হচ্ছে। ব্যাংকিং ব্যবসায়ী পরিচালিত হয় বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে, ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপ, এবং রিলেশনশিপের বেজই হচ্ছে ফেইথ। আমি যদি আপনার উপর ডিপেন্ড করতে না পারি, আপনাকে আমি 1 টাকাও দিব না। সে অ্যামাউন্ট 1 টাকা হোক, 1 কোটি হোক, আমি আপনাকে দিব না, কারণ আপনার উপর আমার আস্থা নেই। এসআইবিএল এক্সিম সহ 5 ব্যাংকে আমানত প্রায় 1,40,000 কোটি টাকা। মেয়াদি, সঞ্চয় এবং চলতি হিসেবে গ্রাহকদের এই অর্থ জমা। বিপরীতে খেলাপি ঋণ প্রায় 2 লাখ কোটি টাকা। প্রশ্ন উঠেছে, অর্থ ফেরত শুরু হলে ব্যক্তি শ্রেণীর আমানতকারীরা তাদের অর্থ রাখবেন কেন এসব ব্যাংকে? 1.5 লক্ষ কোটি টাকা বিপরীতে 20,000 কোটি টাকা কিছুই না। যদিও 1.5 লক্ষ কোটি টাকাটা সঠিক ফিগার না, তারপরে বলছি কিছুই না, কিন্তু 1.5 লক্ষ কোটি টাকাকে টার্গেট করে এই মার্জার প্রসেস আসলে গ্রহণ করা হচ্ছে না। গ্রহণ করা হচ্ছেই শুধু আস্থাটা ফিরিয়ে আনার মান। বাংলাদেশ ব্যাংক বলছে কর্পোরেট আমানতগুলো শেয়ারে রূপান্তর করবে। সেটি অনেক প্রতিষ্ঠান মানতে চাচ্ছেন না, তা অনেকটাই স্পষ্ট। যদিও আতঙ্ক রাস্তা ধরে রাখতে বর্তমান নামের সঙ্গে ব্যাংকের সাইনবোর্ডে থাকবে নতুন নাম। তবে মার্জারের পুরো প্রক্রিয়া আটকে দিতে আদালতে যেতে পারে স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ। বাংলাদেশ ব্যাংক বলছে এসব ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ ফেরত আনতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে যাবে। তবে এখনো সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনে কোনো আইন প্রণয়ন হয়নি, ফলে ব্যাংকগুলো নিজ উদ্যোগে ঋণ ফেরতের চেষ্টা করে যাচ্ছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। মেঘনা ও তেঁতুলিয়ায় মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনেই নদী জুড়ে নেমে এসেছে নীরবতা। নিষেধাজ্ঞায় কর্মহীন ভোলার 2 লক্ষাধিক জেলে। জীবিকা হারিয়ে দিশেহারা তারা। অভিযানে মাঠে নেমেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড। আরো জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। ভোলার মেঘনা আর তেঁতুলিয়া নদীতে এখন বিরাজ করছে এক অদ্ভুত নীরবতা। জাল ফেলছে না কেউ, নেই নৌকার শব্দও। মা ইলিশ রক্ষায় শুরু হয়েছে টানা 22 দিনের নিষেধাজ্ঞা। 2 লক্ষাধিক জেলে এখন কর্মহীন, অলস সময় কাটাচ্ছেন তারা। নিষেধাজ্ঞা মানলেও জেলেদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। সরকারি বরাদ্দের চালে চলছে না সংসার, আবার সবার ভাগ্যেও সেই চাল জোটে না। অভাব আর ঋণের চাপে ভুগছে হাজারো পরিবার। এখন মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, আমরা এখন মেনে চলতে আছি সরকারের নিষিদ্ধ। আর এই অভিযানে মানুষের সংসারে কিভাবে চলবো আল্লাহ ভালো জানে। সরকার যদি একটু এই জালিয়াও দিতে চাইতো, কিছু চাউল দিত বাড়তি ফিরিয়া, তো চাউলটা পাইলে তখন কোনো রকম নুন তেল দিয়া ভাত পাতা দিয়া ভাত খাইতো। নিষেধাজ্ঞার প্রথম দিন থেকেই মাঠে প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড আর মৎস্য বিভাগের যৌথ অভিযান চলছে নদী জুড়ে। আমরা 22 দিন অভিযান দিয়েছেন, আমরা জাল তুলতে আছি। আমরা জাল তুলতে 6-7 দিন যাইবে মালিকের বুঝ দিতে। তারপর আমরা কি রাস্তায় আডু মার দানা করে খামা আসার সময় 22 দিনের অভিযানে আমাকে একটা সংসারে যদি 5-6 জন খাওয়া নিয়ে থাকে, যে 25 কেজি চাউল দেয়, 25 কেজি চাউলে আমরা শুধু আমার সংসারটা চলবো। 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই 22 দিনের নিষেধাজ্ঞা চলবে 25 অক্টোবর পর্যন্ত।
এই সময়ে ভোলার 1,43,000 পরিবারকে সরকার দিচ্ছে সহায়তার চাল। মোট 3,586 মেট্রিক টন চাল বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। তবে জেলেদের দাবি সহায়তা যেন সময়মতো ও সবার কাছে পৌঁছায়। সিরাজুম মুনির শুভ, নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের ইতিবাচক সাড়া সত্ত্বেও দখলদার বাহিনীর এই হামলায় নতুন করে ধ্বংস ও হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। গাজা আবারও রক্তাক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে মধ্যরাতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল জানিয়েছেন, শনিবার রাত ছিল ভয়াবহ। ইসরায়েলি সেনারা গাজা সিটি ও আশপাশে অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। এতে অন্তত 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এর আগে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে শর্ত সাপেক্ষে সম্মতি জানায়। এরপর ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান, কিন্তু সেই আহ্বান অমান্য করেই গাজায় নতুন করে আগুন ঝরিয়েছে ইসরায়েল। প্রস্তাবে সাড়া পেয়ে অনেকে নিজ ঘরে ফিরতে শুরু করেছিলেন, তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তাদের অভিযান এখনো চলছে। দীর্ঘ 2.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর মানুষ আশা দেখছিল শান্তির, তবে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা এখনো অনিশ্চিত, কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা নেই, বরং হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, ট্রাম্পের প্রস্তাবে থামবে কি গাজার রক্তক্ষয়ী অধ্যায়, নাকি আরও একবার শুরু হবে আগুন ধোয়ার যুদ্ধ? সিরাজুম মুনির শুভ, নাগরিক। বিসিবি নির্বাচন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লাব সংগঠক ও কাউন্সিলররা নির্বাচন স্থগিত, তফসিল বাতিল এবং আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেশে ক্রিকেট বয়কট করা হবে। ক্লাব মালিকদের অভিযোগ, কারচুপির শঙ্কা, ভোটারদের লুকিয়ে রাখা ও অনিয়মের কারণে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফুর রহমান বাদর ও রাজশাহীর হাসিবুল আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বিসিবি নির্বাচন প্রক্রিয়া। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।